আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি 2.0 চ্যানেল থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 39 ধারা। এই 39 ধারা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 39 ধারায় দলিল বাতিলের মামলা করতে পারবেন বিজ্ঞ আদালতে। আর এই বিজ্ঞ আদালতে কেন মামলা করবেন, কিভাবে মামলা করবেন এবং দলিল বাতিল কিভাবে করা যায় খুব সহজে, কোন কোন দলিল কোন কোন জায়গায় বাতিল করা যায়, সাব রেজিস্ট্রার অফিস কোন দলিল বাতিল করতে পারে, বিজ্ঞ আদালত কর্তৃক কোন দলিল বাতিল করতে পারে, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। এই আলোচনায় যাওয়ার আগে আমি দলিল সম্পর্কে একটু কথা বলে নেই। দলিল হচ্ছে জমির মালিকানার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্ত ডকুমেন্টস, যেই ডকুমেন্ট দিয়ে জমি হস্তান্তর করা হয়, বেচা বিক্রি সবকিছু করা হয়। কিন্তু এই দলিল কোনো সময় আইনগত যৌক্তিক কারণে দলিল কিন্তু বাতিলও করা লাগতে পারে। আর এই দলিল বাতিল করতে হলে আপনার কিভাবে, আপনি কোন পদ্ধতিতে, কার কাছে গিয়ে আপনি এই দলিলটি বাতিল করবেন। তো এই দলিল বাতিল করার জন্য সর্বপ্রথমে আমরা জেনে নেই যে সাব রেজিস্ট্রার অফিস কোন কোন দলিল বাতিল করতে পারে। সাব রেজিস্ট্রার অফিস ওই সকল দলিল বাতিল করতে পারে যেই সকল সম্পত্তি হস্তান্তরিত হয় নাই। যেমন আপনি যদি একখণ্ড জমির জন্য যদি আপনি বায়না দলিল করেন, তাহলে এই বায়না দলিলের মাধ্যমে কিন্তু সম্পত্তি হস্তান্তরিত হয় না। আপনি যদি পাওয়ার অফ অ্যাটর্নি দেন, তাহলে এই পাওয়ার অফ অ্যাটর্নি বা আম্মোক্তা দলিলের মাধ্যমে কিন্তু সম্পত্তি হস্তান্তরিত হয় না। আবার ওসিয়তনামা দলিল যদি দেন, ওসিয়তনামা দলিলের মাধ্যমেও কিন্তু সম্পত্তি হস্তান্তরিত হয় না। এবং চুক্তিপত্র দলিল, তাতেও কিন্তু হস্তান্তরিত হয় না। কেন হস্তান্তরিত হয় না? যে দেখা গেল যে আপনি একখণ্ড জমি বিক্রি করবেন বলে মনস্থ করেছেন এবং গ্রহীতার কাছ থেকে আপনি হাত বায়না বা অল্প কিছু অর্থ নিয়ে আপনি বায়না দলিল করেছেন। এই বায়না দলিলটি যথাসময়ে গ্রহীতার কারণে হোক, দাতার কারণে হোক, এই দলিলটি সম্পাদন করা হয় নাই। কিন্তু যে বায়না দলিলটি, সেই বায়না দলিলটি যেহেতু উভয় পক্ষের স্বাক্ষরিত, এবং এই দলিলটি বাতিল করা প্রয়োজন হতে পারে। আবার দেখা গেছে যে আম্মোক্তা দলিল, কোনো ব্যক্তিকে একজন জমির মালিক আম্মোক্তা দলিল বা পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছে, তার জমির কেয়ারটেকার হিসেবে হতে পারে, যে জমির খাজনা, ভূমি উন্নয়ন কর, বিদ্যুৎ বিল, পানির বিল ইত্যাদি বিভিন্ন দেখাশোনা পরিচর্যা করার জন্য হয়তো জমির মালিক দেশের বাইরে থাকে, যার কারণে তিনি 2 বছর, 3 বছর, 5 বছরের জন্য একটি পাওয়ার অফ অ্যাটর্নি বা আম্মোক্তা দলিল দিয়েছে, যেটি অফেরতযোগ্য নয়, ফেরতযোগ্য। এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি কোনো কারণে সেটি বাতিল করতে হতে পারে। এটিও কিন্তু আপনার সাব রেজিস্ট্রার অফিস থেকে বাতিল করা যাবে। আবার ওসিয়তনামা দলিল, যে ওসিয়ত করেছে তিনি তার সম্পূর্ণ সম্পত্তি থেকে 3 ভাগের 1 ভাগ সম্পত্তি কোনো ব্যক্তিকে ওসিয়ত করে দিল। আমরা জানি যে এই ওসিয়তের যেই দলিলটি, এই ওসিয়তের দলিলটি খাম বন্ধ করে সাব রেজিস্ট্রার অফিসে কিন্তু জমা দিতে হয়। তো সাব রেজিস্ট্রার অফিসে জমা দেওয়ার সময় ওই দলিলে কিন্তু একজন নমিনির নাম লেখা থাকে, যে এই ব্যক্তি মৃত্যুর পরে যে ওই সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে ওসিয়তনামা দলিলটি তিনি সেখান থেকে সংগ্রহ করে তারপরে যার নামে ওসিয়ত করা হয়েছে তা ঘোষণা করা হবে যে তার নামে, তাদের নামে এই সম্পত্তি ওসিয়ত করে দেওয়া হয়েছে। এই সকল সম্পত্তি কিন্তু কোনো হস্তান্তরিত হয় নাই। এই হস্তান্তরিত না হওয়ার ফলে এই সকল দলিল সাব রেজিস্ট্রার অফিস থেকে আপনি বাতিল করতে পারবেন। এখন বাতিল করার যে পদ্ধতি, সেটি হচ্ছে পক্ষগণের সহায়তা, অর্থাৎ আপনি যার নামে করেছেন বায়না দলিল, আম্মোক্তা দলিল, ওসিয়তনামা, চুক্তিপত্র যার নামে করেছেন, এই উভয় পক্ষের যে মতামতের ভিত্তিতে আপনারা কিন্তু দলিল লেখক দিয়ে একটি দলিল বাতিলের দলিল বাতিলের জন্য একটি দলিল সম্পাদিত করতে হবে। এই দলিলটার ভিতরে কি কারণে আপনি দলিলটি বাতিল করতেছেন, সেই কারণ উল্লেখ করে আপনি দলিলটি সম্পাদন করে সাব রেজিস্ট্রার অফিস থেকে স্বাক্ষর করায় আপনি কিন্তু এই দলিলটি বাতিল করতে পারেন।
এই দলিলটি বাতিল এই জন্যই সাব রেজিস্ট্রার মহোদয় করতে পারে, কারণ এই দলিলের সম্পত্তি হস্তান্তরিত হয় নাই এবং এই দলিলের যে কপি সেটি কিন্তু নকল হিসাবে বালাম বইতে কিন্তু এন্ট্রি করা হয় নাই, যার কারণে ওনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে, উনি এই দলিলগুলি উনি বাতিল করতে পারেন। যে সকল জমির দলিল সাব রেজিস্ট্রার কর্তৃক বাতিল করতে পারে না, সরাসরি বিজ্ঞ আদালতে মকদ্দমার মাধ্যমে বাতিল করতে হয়, সেই সকল দলিলের এক নম্বর হচ্ছে সাবকবলা দলিল। সাবকবলা দলিল, তারপরে হেবা দলিল, তারপরে দান দলিল, হেবা বিল এওয়াজ দলিল, এওয়াজ বদল দলিল, অর্থাৎ যেই সকল দলিল আপনি করেছেন এবং সম্পত্তি হস্তান্তরিত হয়েছে, বাস্তবে হস্তান্তরিত না হলেও সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক 1908 রেজিস্ট্রেশন আইনে যে দলিলটি হয় সেটি কিন্তু সাব রেজিস্ট্রার অফিসের বালাম বইতে অবিকল নকল হিসাবে কিন্তু বালাম বইতে এন্ট্রি করা থাকে। এই যে এন্ট্রি করার কারণে আর সাব রেজিস্ট্রার এটিকে বাতিল করতে পারেন, এটি বাতিল করতে বিজ্ঞ আদালতে যেতে হয়। তো আপনার সাবকবলা দলিলটি যদি আইনগত যৌক্তিক কারণে যদি এই সাবকবলা দলিল বাতিল করতে হয়, হেবা দলিল, দান দলিল, হেবা বিল এওয়াজ, এওয়াজ বদল দলিল, এই সমস্ত দলিল যদি আইনগত যৌক্তিক কারণ থাকে, আর সেই কারণ যদি কোনো দাতা গ্রহীতা কি যে জমি হস্তান্তর করেছে তিনি যদি বাতিল করতে চান, তাহলে তিনি এই একজন বিজ্ঞ আইনজীবী দিয়ে তিনি বিজ্ঞ আদালতে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 39 ধারায় তিনি কিন্তু মকদ্দমা করতে পারবেন। এখন যৌক্তিক কারণটা কেমন হতে পারে? যে আপনি দেশের বাহিরে থাকেন, আপনার সম্পত্তি অবিভক্ত সম্পত্তি ছিল, আপনার বাবা মায়ের মৃত্যুর পরে সেই সম্পত্তি এখনো পর্যন্ত আপোষ বন্টননামা দলিল হয় নাই, না হওয়ার কারণে আপনার কোনো অংশীদার, কোনো সহশরিক বা কোনো ওয়ারিশ সেই সম্পত্তি অন্যের কাছে বিক্রি করে দিয়েছে। এখন এই সম্পত্তিটা আপনার, এখন ওই সম্পত্তিটা আপনি ফিরে পেতে চান, ওই দলিল আপনি বাতিলের জন্য কিন্তু মকদ্দমা দিতে পারেন। আবার দেখা গেছে যে আপনার একের অধিক ব্যক্তিরা কোনো সম্পত্তি ক্রয় করেছিল, যেই সম্পত্তিটা আপনারও সেখানে একটা অংশ আছে, কিন্তু আপনাকে বাদ দিয়ে অন্য শরিকরা সেই সম্পত্তি বিক্রি করে দিয়েছে, আপনি কিন্তু সেই সম্পত্তির দলিলটা কিন্তু আপনি বাতিল করতে পারেন। অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে যে দলিলের ভিতরে আপনার সত্য আছে এবং এই সত্য আইনগত যৌক্তিক কারণ আছে, যেই কারণের যথেষ্ট ডকুমেন্টস আছে প্রমাণ করানোর জন্য যে এই সম্পত্তি আপনার। তো যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি একজন বিজ্ঞ আইনজীবী দিয়ে আপনি আদালতে মকদ্দমা দিতে পারবেন। আর এই মকদ্দমা দিলে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 39 ধারা যখন মকদ্দমা দিবেন, আদালতের বিচারক মহোদয় ক্ষমতা বলে, নিজ ক্ষমতা বলে তিনি এই দলিলটি বাতিল করতে পারবেন। আবার তিনি কাউকে দায়িত্ব দিতে পারবেন, এর তদন্ত ভার দিতে পারবেন সত্যতা যাচাই করার জন্য। তো সত্যতা যাচাই করে যদি দেখে যে প্রমাণিত হয়েছে যে হ্যাঁ এই দলিলটি বাতিল যোগ্য, তাহলে তিনি বাতিল করতে পারবেন। আবার জালিয়াতি করে কোনো ব্যক্তি যদি দলিল সৃষ্টি করে থাকে, তাহলেও কিন্তু ওই দলিলটি আপনার বাতিল করতে হলে বিজ্ঞ আদালতে কিন্তু মকদ্দমা করতে হবে। কারণ জাল দলিল অনেক সময় হয়ে থাকে, যেমন জাল দলিল এরকমও হতে পারে যে আপনি এক খণ্ড জমি ক্রয় করেছেন, যার কাছ থেকে ক্রয় করেছেন তার একমাত্র রেকর্ড খতিয়ান রয়েছে, যেটি বিআরএস খতিয়ান, আর বাকি যে খতিয়ানগুলি রয়েছে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, এই খতিয়ানগুলির মালিকানা ধারাবাহিকভাবে আছেন এবং এর মালিক অন্য, যার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেননি। কিন্তু যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার নামে শুধু একটি মাত্র খতিয়ান আছে, এটিও জাল দলিল হিসাবে কিন্তু আখ্যায়িত করতে পারে। আপনি একজনের সম্পত্তি আপনি যতটুক প্রাপ্তি তিনি বিক্রি করার ততটুক তিনি বিক্রি না করে তার অধিক সম্পত্তি তিনি বিক্রি করে দিয়েছেন, এটিও জাল দলিলের ভিতরে পড়তে পারে। তো এই যে জাল দলিল সৃষ্টি করা বা কাউকে হুমকি দমকি দিয়ে করা, আবার আপনি যে দলিলটি করেছেন সেখানে দাতার স্বাক্ষর নেই, দাতার স্বাক্ষর না হয়ে আপনি বডি চেঞ্জ করে অন্য কোনো ব্যক্তিকে দিয়ে আপনি স্বাক্ষর করাইছেন, সাব রেজিস্ট্রার কর্তৃক সেটি রেজিস্ট্রি হয়ে গেছে, এই সকল জাল দলিলও যদি আপনি বাতিল করতে চান তাহলে বিজ্ঞ আদালতে যেতে হবে। বিজ্ঞ আদালতের মাধ্যমে আপনাকে মকদ্দমার মাধ্যমে এই দলিলটি বাতিল করতে হবে। এখন আসা যাক যে বিজ্ঞ আদালত কর্তৃক বিচারক মহোদয় যখন এই জাল দলিল বাতিল করে একটি ডিগ্রি প্রদান করবেন, একটি রায় প্রদান করবেন, তখন এই রায়ের কপিটি সরাসরি কিন্তু সাব রেজিস্ট্রার অফিসে একটি কপি যাবে। আর এই সাব রেজিস্ট্রার অফিসে যখন একটি কপি যাবে, তখন
এই সাব রেজিস্ট্রার মহোদয় এই বালাম বইতে যে আপনার যে দলিলটি বাতিল করতেছেন সেই দলিলের যে হুবাহু যে নকল যে আর্টিকেলস গুলি আছে সেখানে এন্ট্রি করা, লিপিবদ্ধ করা, সেই পৃষ্ঠায় অর্থাৎ দলিল যেখানে নকলটি যেখানে লেখা আছে সেই পৃষ্ঠায় সুন্দর করে একটি কলাম লিখে রাখবেন, অর্থাৎ একটা প্যারাগ্রাফের মতন একটি কলাম লিখে রাখবেন কি কারণে বিজ্ঞ আদালত থেকে এই ডিগ্রিটি দেওয়া হয়েছে এবং এই ডিগ্রি মোতাবেক আদালত বাতিল করেছেন এই দলিলটি, এইটা ওখানে কিন্তু লেখা থাকবে। তো এইটি লেখা থাকবে এই জন্যই যে বালাম বই আপনি যখনই দলিল তুলতে যাবেন বা দলিলের স্বচ্ছতা যাচাই করার জন্য আপনি সার্চিং দিবেন, তখন ওই বালামের যে পৃষ্ঠা ওই পৃষ্ঠাটা কিন্তু ওখানে দেখা যাবে। তখন কিন্তু এই সম্পত্তি অন্য কোনো ব্যক্তি কিন্তু বিক্রি করতে পারবেন না। এই যে একটি স্বচ্ছ উপায়, এই উপায়টির জন্য আপনার বিজ্ঞ আদালত থেকে দলিল বাতিলের ডিগ্রি হলে সাব রেজিস্ট্রার অফিসের বালাম বইতে সেটি এন্ট্রি করে রাখা হয়। তো এইভাবে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 39 ধারায় একজন বিজ্ঞ আইনজীবীর দ্বারা বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে আপনি দলিল বাতিল করতে পারবেন। তবে আইনগত যৌক্তিক কারণ থাকতে হবে। যদি আইনগত যৌক্তিক কারণ না থাকে তাহলে কিন্তু আপনি মকদ্দমা দিলে দলিল কিন্তু বাতিল হবে না। দলিল একটি শক্ত ডকুমেন্টস, এই শক্ত ডকুমেন্টসটি একমাত্র বাতিল করার ক্ষমতা রাখে শুধুমাত্র আদালত। প্রিয় ভিউয়ার্স, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।